হ্যালো, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনটা একটু স্পেশাল। বাহিরে প্রচণ্ড ধরনের দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে এই নিয়ে চতুর্থ দিনে পড়লো বৃষ্টি। বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির মতো করে একটানা। আর আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছি আমার ক্যান্সার জীবন নিয়ে, ক্যান্সারের জার্নিটা নিয়ে, ক্যান্সারের স্ট্রাগলের যে ওয়েটা, বা একজন ক্যান্সার পেশেন্ট হিসাবে আমি কেমন আছি, কেমন যাচ্ছে আমার দিনকাল, তা আপনাদের জন্য শেয়ার করব, বা কিছু ভিডিও এভিডেন্স বা রেকর্ড রেখে যাব। এটা বলা খুব কঠিন যে আমি হয়তো এটা শুরু করেছি যে দিস মে বি মাই ফার্স্ট ক্যান্সার রিলেটেড ব্লগ। এটা শেষ আমি করতে পারবো কিনা একমাত্র গড অলমাইটি জানেন। আর শেষ না হলে শেষ হলো না, সমস্যা কোথায়? সব জার্নি তো শেষ হয় না। অনেকটা এরকম যে সব ফুল তো দেবতার পায়ে যায় না। কেমন আছেন আপনারা সবাই? আজকে আসলে আপনাদের সাথে একটুখানি গল্প করব। এর চেয়ে বেশি কিছু প্ল্যান নেই। গল্প করার জন্য আবার কিছু নোট নিয়ে এসেছি, কারণ অনেক কথা মনে থাকবে না। সেই মনে না থাকা কথাগুলো আবার শেয়ার করতে চাই। সবাই আসলে বলতে চায়, আমিও বলতে চাই, কেউ শুনতে চায় না। সো বলতে চাচ্ছি, বলে দিচ্ছি। কেউ যদি কখনো শুনে, কারো যদি কোনো কাজে আসে, ভালো লাগবে আর কি। কিছু কথা বলে যাই, কিছু স্মৃতি রেখে যাই। কিছু স্মৃতি রাখার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। আমার এতগুলো দিনের গল্প, কিছু কিছু ছোট ছোট গল্প, কিছু অভিজ্ঞতা, কিছু ভালো লাগা, কিছু কিছু প্রাপ্তি, কিছু কিছু কষ্ট, কিছু কিছু ভালো লাগা, এরকম ভেরিয়াস থিংস আমি আপনাদের সাথে শেয়ার করবো, যা হয়তো পরবর্তী কোনো ক্যান্সার পেশেন্টের উৎসাহ, উদ্দীপনা বা মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য সুবিধা হবে। এটা আমার স্টুডিও। সারা পৃথিবীতে ইটস মাই লিটল ব্রিদিং স্পেস। আমার অভিমান, আমার ভালোবাসা, আমার খারাপ লাগা, আমার ভালো লাগা, সবকিছু শেয়ারের জায়গা এটা। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আমার পরিচয় দেওয়া হয়নি। আমি একজন চিত্রশিল্পী, অর্থাৎ পেইন্টার, ছবি আঁকি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে কাজ করি বাংলাদেশে। তাও অনেক বছর হয়ে গেল। তো যে বিষয়টা নিয়ে আসলে আজকে আপনাদের সামনে আসা, তা হলো আমার একটা ইচ্ছে ছিল যে আমার ক্যান্সার সার্ভাইভের বা ক্যান্সার ফাইটিংয়ের, ক্যান্সার জীবনের বা ক্যান্সার লাইফের আপডেটগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে রাখবো। 6 মাস পার করলাম, 6 মাস পার করলাম। এখন আল্লাহ বাঁচিয়ে রাখলে 8 মাসে আবার দেব, 10 মাসে বা 1 বছরে আবার দিব, শরীর যদি ঠিক থাকে, ভালো থাকে। এমন একটা নিয়ত আমি করেছি, যাতে করে কারো কারোর জন্য বিষয়টা হয়তো উপকারী হয়ে যাবে। আর কারোর জন্য কিছু না হলেও আমার একটা ছোট বাবু আছে, সে হয়তো বড় হলে দেখবে আর কি যে বাবা কেমন ছিল, তার শেষ সময়গুলো সে কিভাবে কাটিয়েছে, কি চিন্তা করতো, এমন একটা বিষয় আর কি। তো আমি আমার হিস্ট্রিটা বলি আপনাদেরকে, ডিটেলস। প্রথমেতে সরি বলে নিই, আমার হিস্ট্রির ডিটেলসে খুব বেশি যে ফটোগ্রাফি বা ভিডিও এভিডেন্স এটা আগে ছিল না, যেটা আমি হয়তো আপনাদেরকে
অ্যাড করে দিতে পারতাম যে কখন কি হয়েছিল, সেই সিচুয়েশন আমার ফটোগ্রাফি কেমন ছিল। তারপরেও আই উইল ট্রাই, যা যা পাবো, যেটুকু পাবো। আমার নিজের কাছে তো কিছু ছিল না, যেহেতু আমি নিজে ছিলাম অসুস্থ মানুষ, তো সেটা আপনাদেরকে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা তা পেয়ে যাবেন। তো বিষয়টা হলো ক্যান্সার। ক্যান্সার তো আসলে একেবারেই চট করে ক্যান্সারে কনভার্ট হয়নি, বা কারো ক্ষেত্রে আমার মনে হয় ক্যান্সার চট করে ক্যান্সার হিসেবে আসে না, অন্য যে কোনো কমপ্লিকেশন হিসেবে আসে। তারপরে সেটাকে ডায়াগনোসিস করতে যেয়ে হয়তো আবিষ্কার করা হয় যে হ্যাঁ, যে উনি ক্যান্সারের পেশেন্ট। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার অ্যাকচুয়ালি ইউরিনের সমস্যা হচ্ছিল, যেটার কারণে আমি ভেবেছিলাম হয়তো বা বাইরে খুব দৌড়াদৌড়ি হচ্ছিল ওই সময়টা, তো আমার খুব সানি ওয়েদার ছিল, পানি ঠিক মতো খাচ্ছিলাম না, যে মেবি পানি বেশি খেলে ঠিক হয়ে যাবে। পানিও বেশি খেলাম, কিছু কিছু ঠিক হলো, বাট নট ঠিক হচ্ছিল না। তারপরে দেখলাম যে কন্টিনিউয়াসলি ইউরিনটা একটু ইয়েলো থেকে যায়। তখন আমার মনে হলো যে আমি একটু বিলিরুবিন টেস্ট করে ফেলি নিজে নিজে। তো নিজে নিজেই বিলিরুবিন টেস্ট করে ফেললাম, কিন্তু সেটার রেজাল্ট আসলো নাথিং, মানে নর্মাল। তো ইন দ্য মিনটাইম আমার শরীরও মাঝে মাঝে ভালোই লাগে, মানে আমার সমস্যা ছিল আমি খুব উইক বোধ করা শুরু করি, শরীর আবার মাঝে মাঝে ভালো লাগতেছিল। তখন বললাম যে না, ঠিক আছে, ইট উইল বি ওকে। ব্যাপারটা অনেকটা এরকম যে আসলে আমি খুব ছোটবেলা থেকেই ডাক্তার, সুই, অপারেশন, হসপিটাল, এগুলো খুব ভয় পাইতাম, বা ভয় এখন আর পাই না অবশ্য, এগুলো খুব ভয় পাইতাম। তাই যতটা পারতাম এগুলো থেকে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা, সেটা আমি আপ টু এই বয়স পর্যন্ত আসলে পেরেওছি বলা যায়। আল্লাহ আমার শরীর বা শারীরিক কন্ডিশন ভালোই রেখেছিল, মেজর কোনো প্রবলেম কখনো আমার হয়নি যে আমার ডাক্তারের কাছে যেতে হবে। ইভেন আমার জ্বর জারি হইলেও আমি নাপা বা এই জাতীয় প্যারাসিটামল না খেয়েই রিকভার করে ফেলার চেষ্টা করতাম এবং করতামও। তো যাই হোক, তকদিরের লিখন না যায় খণ্ডান আর কি। তো যে প্রবলেমটা নিয়ে আমি সাফার করছিলাম, শরীর উইক, ইউরিন ফগি বা রেডিশ ইউরিন বা ইয়েলো ইউরিন, এটা নিয়ে আমি আমার পরিচিত একজন ডক্টরের কাছে গিয়েছিলাম। এখানে একটা মজার ঘটনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে একটি পোর্ট্রেট, এই পোর্ট্রেটটা আজও শেষ হয়নি। আমি খুবই লজ্জিত সেই ডক্টরের কাছে, মানে ওই ডক্টরই কিন্তু তার বাবার ছবি দুদিন আগে পরিচয় সূত্রে আমার কাছে টাকা পয়সার আকারে দিয়েছিল যে এই পোর্ট্রেটটা করে দিয়ে। এবং কথা বলতে বলতে যেহেতু জানাশোনা অঙ্গনের ডক্টর, আমি তাকেই বললাম যে আমার এই ধরনের কিছু কমপ্লিকেশন হচ্ছে, কি করি। তখন উনি বললো যে আপনি চলে আসেন আমার কাছে। তো গেলাম, উনি একজন সার্জন, তো আসলে ভেরি ট্যালেন্টেড পারসন, and I am very thankful to that guy. তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। উনি জাস্ট আমার পেটে হাত দিয়েই গ্যাস করে ফেলেছে সামথিং রং, and very wrong. উনি যেটা বললো আমাকে, সবার আগে যেটা বললো যে একটু আদর করে তো আমাকে, ছোট ভাইয়ের মতো দেখে, জাস্ট বললো যে তুই কিন্তু পালায় যাস না। এই টেস্টগুলো দিলাম, টেস্টটা কর। একটা ইউরিনের টেস্ট, একটা ছিল ইয়ার টেস্ট, কি যেন বলে, হোল অ্যাবডোমিন আল্ট্রাসাউন্ড। তো যাই হোক, টেস্ট করে আনলাম। আল্ট্রাসাউন্ড রুমে যিনি ডক্টর ছিলেন, উনি নিজেই কি যেন একটা কিডনির সাথে কি যেন একটা পাইছে, এবং তারা তো ফিসি ফিসি কথা বলে, তাদের ভিতরে যখন এই জিনিসগুলো চলে, তারা কথা বলে, বাট তাদের যে ল্যাঙ্গুয়েজ ওটা আমরা বুঝি না। মাস বলতেছিল, তো মাস কি তো তখন জানি না, এখন জানি। তো যাই হোক, রিপোর্টে আসলো একটা বড় ধরনের টিউমার আমার লেফট কিডনিতে খুব ভালোভাবেই রিকভার করে আছে। তো এটা ডক্টর কাছে গেলাম, ডক্টর বললো, ডক্টর যেটা বুঝলো এটার গভীরতাটা হয়তো বেশি, কারণ আমার শারীরিক কমপ্লিকেশন হচ্ছিল প্রচুর, মানে আই ফিল সো মাচ টায়ার্ড, সো মাচ উইক, এবং আমার ওই সময় রক্তের সিবিসি বা ঠিক কি বলে, সিবিসি টেস্টে আপনার
সিবিসি না কি যেন বলেন, রোহিত রক্তকণিকা অনেক কম ছিল, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড হলো 12 to 13, আমার ছিল 8। মানে আমার আসলে এতদিনে বোঝা গেল যে ইউরিনের সাথে আমি যেটা হলদে বা লালচে তা দেখছিলাম তা আমার শরীরের থেকে রক্তই চলে যাচ্ছিল। তো খুব দ্রুত সময়ের ভিতরে আমরা তখন, উনি আমাকে একজন ভালো ডক্টরকে সাজেশন করে, একজন উনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়, বাংলাদেশের একজন নামকরা আপনার ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট, ইউরোলজিস্ট, ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট, খুবই ভালো ডক্টর উনি। নাম বলবো না, নাম বললে এখানে আসলে ব্র্যান্ডিং হয়ে যাবে, আমি কারো ব্র্যান্ডিং করছি না, বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু বোথ অফ দোজ ডক্টর। টিল নাও, এখন পর্যন্ত আমি যারা আন্ডারে আছি আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। যাই হোক, গেলাম সেখানে, যাওয়ার সাথে সাথেই ততক্ষণে আসলে আমরা তো গুগল পড়ুয়া ছেলে পেলে, আমি গুগল করে করে নিজের মতো করে বের করে ফেললাম যে কি হয়েছে। দেখা গেল যে একটা কিডনি, তো কিডনিটা ওরা কিডনির পাশে মাস, তো ওরা তো সেন্টিমিটারে লেখে, তো সেন্টিমিটারটা তো আমরা ইউজ টু না, সেন্টিমিটারকে ইঞ্চিতে কনভার্ট করে আমি একেবারে রীতিমতো হতবাক হয়ে গেছি, কারণ 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা মাস বা একটা টিউমার ওরা বলছিল আর কি রিপোর্টে। তো যেটাই হোক, গেলাম ডাক্তারের কাছে গেলে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট আগে আমাকে ফেস করলো, উনি ফেস করে আমাকে বললো যে দেখেন আপনার তো টিউমারটা অনেক বড়, ব্যাপারটা অনেকটা এমন হতে পারে হয়তো বা, মানে উনি বলছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বাট হয়তো এমনও হতে পারে আপনাকে আপনার কিডনিটা স্যাক্রিফাইস করা লাগবে, মানে একটা কিডনি হয়তো বাদ দেওয়া লাগতে পারে। তো ততক্ষণে আসলে মানে সময় বেশি না, মাত্র 2-1.5 দিনের ঘটনা, মেন্টালি আসলে আমি প্রিপারেশন নিয়েও ফেলেছি যে কিডনি যদি বাদ দিতে হয় ওকে দ্যাটস গুড, কোনো প্রবলেম নেই, কারণ একটা কিডনি নিয়ে খুব সুন্দরভাবে একটা মানুষ তার জীবন যাপন করতে পারে, এটা আমি জানি। তো যেটা হলো, আমার ডক্টরও দেখলো, দেখে জাস্ট বললো যে আপনার টিউমারটা এতটাই বড় হয়েছে এবং সেটা কিডনিটাকে টোটালি কাভার করা ছিল, এমনভাবে কিডনিটাকে জড়িয়ে ধরে আছে বা কিডনিটাকে ধরেছে, ডেভেলপ করেছে যে আমরা যদি কিডনিটা রাখতে চাই অনলি 5 সেন্টিমিটার আমরা রাখতে পারবো, এবং এই 5 সেন্টিমিটার কিডনি ফাংশন করে না। তো যেহেতু এটা ফাংশন করবে না, এটা রাখাটাই বরঞ্চ সেই ক্ষেত্রে রিস্ক, কারণ যেহেতু এটা একটা টিউমার, একটা বড় টিউমার মাস্ক, এখান থেকে অনেক কিছু হতে পারে যদি এটাতে কোনো জার্ম থাকে, মানে ওভাবে তো বলে নাই, বাট বুঝাই দিচ্ছে যে ওইখানে যদি ক্যান্সার থাকে সেটা তো ভাই তখন চলে যাবে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে আমি সবকিছুর জন্য রেডি। আই ওয়াজ ভেরি বিজি উইথ দ্যাট টাইম, আমার একটা প্রজেক্ট চলতেছিল, তো আমার হিসাব ছিল, আমি ডাক্তারকে জিজ্ঞেস করতেছিলাম যে সার্জারির কয়দিন পরে আমি বাইক চালাতে পারবো, মানে বাইক চালানোর কথাটা কেন, আমাকে সাইডে যেতে হবে, সাইড থেকে আসতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, এবং আমি, ডাক্তার খুব হেসে দিয়ে বললো বেশি না 15 দিন লাগবে সর্বোচ্চ, বা 10 দিনের পরেও পারবেন। তো যাই হোক, সবকিছু ম্যানেজ করে একটা করে সবকিছুই সম্পূর্ণ হলো, সব মিলিয়ে 7 ব্যাগ রক্ত লাগলো। সার্জারিটা অনেক বড় ছিল, দীর্ঘ সময় নিয়ে ডাক্তারদেরকে সার্জারিটা করতে হয়েছিল। শুরুতে ডাক্তারদের রিকোজিশন ছিল 5 ব্যাগ রক্ত, সেটা তো হয়নি, পরে 6 ব্যাগ, শেষ পর্যন্ত 7 ব্যাগ রক্ত লেগেছিল আমার। তো আমার বাবাকে, মানে যে বলে না যে আল্লাহর পরেই বোধহয় বাবার অবস্থান দিতে হবে, মা বাবা। আই এম সো লাকি যে আমার বাবা অ্যাভেল ছিলেন, দ্যাট গাই আমার সাথে ছিল, এখনো আছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। এই রক্তগুলোর ম্যাক্সিমাম সেই কালেক্ট করে দিয়েছিল। যা হোক, সার্জারিটা হয়, সার্জারি হয়েছিল 2024 সালের 23 ডিসেম্বর। সার্জারি হয়ে যাওয়ার পরে অনেকটা, সার্জারিটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, কেমন চ্যালেঞ্জ ছিল যে আমি জানি এটা আমার কষ্ট হবে, কিন্তু আফটার দ্যাট আই উইল ফিল গুড। সো যেহেতু পুরুষ মানুষ, দাঁতে দাঁত চেপে সহ্য করে যাই, তারপরে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো, একটু মেনটেন করে চলবো না বাকি জীবন, আর যাতে আর কোনো ঝামেলা না হয়, সেইভাবেই ওই সময়ের কষ্টটা মেনে নিয়েছি। সার্জারির সময় আমি কিছু বিষয় রিয়েলাইজ করলাম,
মারা আসলে কত বড় স্যাক্রিফাইস করে। মানে আমার পেটে হলো মূলত ল্যাপ্রোস্কোপি সার্জারি হলেও টিউমারটা যত বড় ছিল, মোর দেন 1 কেজি অ্যাকচুয়ালি, এটা বের করার জন্য 8 ইঞ্চি পরিমাণ জায়গা কাটা হয়েছিল। তো পেটের এই পাশে মাত্র 8 ইঞ্চি জায়গা কাটা হয়েছিল। আমি শুয়ে যে ছিলাম বেডে, আমি একটু মাথা তুলবো, আমি একটু কাত পর্যন্ত হতে পারতেছিলাম না, সাচ পেইনফুল। তখন আমি রিয়েলাইজ করেছিলাম বছর 6 আগে আমার মিসেসের বেবি হয়েছিল, মানে আমাদের একমাত্র সন্তান আদ্রিক হয়েছিল। তো মেয়েদের তো সার্জারি হলে পুরো পেট, লোয়ার অ্যাবডোমেনটা পুরোপুরি এপার ওপার কেটে ফেলে। তো হাউ তারা কিভাবে সহ্য করে, তাদেরকে ওয়াশরুমে যেতে হয়েছে, বেবিকে ফিডিং করাতে হয়। স্যালুট টু অল মাদার। এক্ষেত্রে তাদের এই কষ্টের জায়গাটা আমি রিয়েলাইজ করলাম যে আমার এইটুকুতে আমার এত কষ্ট হয়েছে, তাদের কত বড় কষ্ট হয়েছে। আল্লাহ সব মাকে এই কষ্টের উপযুক্ত পুরস্কার দিক। যাই হোক, আমার অপারেশন তো হলো 23 ডিসেম্বর 2024-এ। 25-26 তারিখে মনে হয় আমি বাসায় চলে আসি। 25-26 বা 27 তারিখে মনে হয় বাসায় চলে আসি। আর যে বিশাল যে টিউমারটি হয়েছিল আমি ওটা দেখিনি। আমার একটু একটু ঘৃণাই লাগে সব দেখতে। তো ওইটা বায়োপসিতে চলে গেছে, সে দেখার অপশন আমার ছিল না। মানে আমি দেখিনি বলতে আমি ফটো পর্যন্ত দেখিনি। ইট ওয়াজ রিয়েলি অকওয়ার্ড, চিন্তা করলে ভয়ঙ্কর লাগে। তো বায়োপসি রিপোর্টের জন্য ওয়েট করতেছিলাম। তো মনে মনে একটা বিষয় কি, মনের ভিতরে এক ধরনের উৎকণ্ঠা ছিল, বাট একটা হোপ ছিল যে শরীরে তো আর কোনো সমস্যা দেখি নাই। ইভেন যে কিডনিটা ফেলে দিতে হয়েছে সেই কিডনি কিন্তু ভালো ছিল, টিউমারের কারণে কিডনিটাকে বাদ দিতে হয়েছে, কিডনি ভালো ছিল। তো নিশ্চয়ই খারাপ কিছু হয়নি আমার, বা খারাপ কিছু হবে না, নর্মাল একটা ইয়ে আসবে, ডাক্তার হয়তো আমি কিছুদিন বসে থাকতে বলবে, দেন আই উইল গো রিটার্ন মাই ওয়ার্ক অ্যান্ড মাই রেগুলার ওয়ার্ক, অ্যান্ড ডেইলি লিভিংটা আমার শুরু হয়ে যাবে খুব ইমিডিয়েট। এই এক্সপেকটেশনে ছিলাম। কাইন্ড অফ যে আমি ধরেই নিছিলাম এমন কিছু হয়তো হবে, কাগজপত্র বা বায়োপসি রিপোর্টের ফর্মালিটিসটা আমার আসা দরকার শুধুমাত্র। কারণ আমার বংশে কোনো ক্যান্সার পেশেন্ট নাই। আমার দাদার বংশে, আমার মায়ের বংশে, নানা নানি এনারা মাশাআল্লাহ ভালো আয়ু পেয়েছেন, দাদা দাদি তারাও ভালো আয়ু পেয়েছেন। যেহেতু ক্যান্সার সামটাইমস বংশগত বিষয় থাকে, সেহেতু এটাকে আমি ওভাবে আর কি গ্রাহ্য করিনি। তো যাই হোক, মানুষ যা চায় তা তো আসলে হয় না, আল্লাহ যা চাবেন তাই হবে সবসময়। তো এই 30 ডিসেম্বর আমার বায়োপসি রিপোর্ট আসে, স্টেজ 3 গ্রেড 4 ক্যান্সার। এটা আমার যেটা হয় সব সময়, যে কোনো ব্যাড নিউজ খুব ছোটবেলা থেকেই চট করে যখন শুনি ইনস্ট্যান্ট আমি ওইটাতে ইয়া হই না। মানে কেমন যেন যে অনেকটা বলতে পারেন যে একটা ধাক্কা আসলো, গায়ে লেগে চলে গেছে স্লিপ করে, ওটা আমাকে ছুলো না, টাচ করলো না। এই তো যেটা হয়েছে, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ির লোকজন ছিলেন। মানে আমার নিজের শ্বশুর শাশুড়ি নেই, আল্লাহ জোগাড় করে দিয়েছেন। আমার খালা শ্বশুর, খালা শাশুড়ি, খালু শ্বশুর, তারা ছিল। তাদের চেহারা, তাদের মুখ, তাদের কান্নাকাটি, ওগুলো যখন আমার আশেপাশে হ্যাপেনিং বা হচ্ছিল, তখন ধীরে ধীরে আমার ভিতর জিনিসটার ইম্প্যাক্ট তৈরি হলো। নিউজটা পেলাম বোধহয় দুপুরে, রাতের দিকে যখন আমি মানে হঠাৎ করে নিউজটা পেলে আসলে বিশ্বাস হচ্ছিল না। নিউজটাকে যখন বিশ্বাস করেই নিলাম বা বিশ্বাস করতেই হবে যখন বুঝলাম,
তখন আসলে দুইটা আতঙ্ক কাজ করতেছিল যে আমার ছেলেটার কি হবে। আসলে দিস ইজ আ ফাদার ফিগার। বাবা মারা আসলে একটা পর্যায়ে যে আর নিজের জন্য বাঁচে না, বাঁচে তার সন্তানের জন্যই। তো এই ক্ষণে যখন মনে হচ্ছিল যে স্টেজ 3 না, এখানে গ্রেড 4 ক্যান্সার ছিল, তো গ্রেড 4 না স্টেজ 4, আমি কনফিউশন ছিলাম, কেউ ভাবে বলতে পারছিল না। যাই হোক, বুঝে গেছি যে সময় বেশি নাই। খারাপ লাগছিল আমার চাইল্ডটার জন্য। ও একটু স্পেশাল, কথা বলে না, সবকিছু ইশারায় কমিউনিকেশন করে, সুন্দর দেখতে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব হ্যাপি আল্লাহ আমাকে এত চমৎকার একটা শিশু দিয়েছে। জাস্ট ওর কথাই মনে পড়তেছিল, হাই, ওর প্রতি যথাযথ দায়িত্ব পালন করে যাওয়া হলো না। প্রফেশনাল আমি একজন আর্টিস্ট। আমার একসময় স্বপ্ন ছিল সারা পৃথিবী জয় করব। আস্তে আস্তে শুরু করেছিলাম ওরকম করে, অনেক কাজ করব, অনেক কাজ করা হয়নি, অনেক কাজ করা হলো না, এমনটা ফিল করলাম। জীবনটা পুরোটাই না ওই হঠাৎ করে যেটা মনে হলো, ওই যে জিন্দেগি না মিলে দোবারা সিনেমার যে ইয়ার মতো, মূল থিমের মতো, যে এই আরেকবার তো এই জীবনটা আসবে না, অনেক কিছু আমরা জমায়ে রাখি আজকে না কালকে, অথবা একদিন এটা করব, একদিন ওই স্বপ্নটা পূরণ করব। আসলে স্বপ্ন তো চাইলেই পূরণ করা যায় না, অর্থনীতির সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আবার মনের শক্তিও লাগে। আমি বোধহয় 2 জায়গা থেকেই পিছিয়ে পড়া। যাই হোক, সবাই সাহস দিচ্ছিল যে ব্যাপার না, তুমি ঠিক হয়ে যাবে। মজার ব্যাপার হলো, আমি যখন পত্রিকায় চাকরি করতাম 2019 সালে, তখন আমি ক্যান্সার নিয়ে একটা প্রতিবেদন, মানে আমি তো মূলত আর্টিস্ট, আমি ইলাস্ট্রেশনটা করেছিলাম। তো যে কোনো ইলাস্ট্রেশনে আমি প্রতিবেদনটা পুরোপুরি পড়ি। প্রতিবেদনটা পড়লাম, যেখানে কিনা ক্যান্সার মেডিসিন বিজনেসের ব্যাড সাইডটা নিয়ে লেখা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল বা বলা হয়েছিল যে মূল ডাটা অ্যানালাইসিসটা যেটা, সেটা এরকমই ছিল, আসলে ম্যাক্সিমাম ক্যান্সার পেশেন্ট সার্ভাইভ করে না। অধিকাংশ ক্যান্সার পেশেন্ট আসলে সার্ভাইভ করে না, শুধুমাত্র এক একটা পরিবারের জন্য এটা একটা অভিশাপ হিসাবে আসে, একটা পরিবারকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। খুব শর্ট টার্মে আমার চোখের দেখা, আমার শ্বশুর যিনি, তিনি গত হয়েছেন ক্যান্সারে, খাদ্যনালীর ক্যান্সারে। আমার নানি শাশুড়ি বছর 2 এখনো হয় নাই, তিনি ব্লাড ক্যান্সারে গত হয়েছেন। এই তো বিষয়টার ইম্প্যাক্ট আমার উপর এতটাই ফেললো যে আমি আর চলে যাব, বাচ্চাটার কি হবে, কারণ I don't have any savings also. এবার আসেন, অনেকে বলতেছিল ট্রিটমেন্টের কথা, ট্রিটমেন্ট আছে, আধুনিক চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে। ওরে বাবা, চিকিৎসার ব্যয় সম্পর্কে তো আমি ধারণা রাখি। যে কোনো কারণেই হোক, আমি আর্থিকভাবে খুব নাজুক অবস্থায় আছিলাম তখনই, আমার যখন কিনা কিডনির সার্জারি হয়। সেখানে আমার যা সেভিংস ছিল, কারোর কাছে ঋণ না করে আমি সে যাত্রায় আমি মুক্তি পেয়ে এসেছিলাম। এবং আমার যখন আমি ক্যান্সারের খবর পাই, জানতে পারি আমার ক্যান্সার, তখন আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 64,000 টাকা। আমাদের মতো এই নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে না, মরতে গেলেও টাকা লাগে, কথাটা অনেকটা এরকম। 64,000 টাকা দিয়ে ঢাকা শহরে বোধহয় একটা কবরের জায়গা হইতো না। যা হোক, এবার মেয়েটা তো আপনি স্টোরি বলা হচ্ছে, আমি খুব এলোমেলো কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না, নিজের মতো করে ক্ষমা করে দেখবেন। বিষয়টা আসলে জীবন মরণ ভালোবাসা অনেক কিছু এর সাথে জড়িত। আসেন এবার পরবর্তী সময়ের ঘটনাগুলো বলি। আল্লাহ
আমাদেরকে এই শরীরটা দিয়েছে অ্যাজ এ গিফট, নাও এটা তুমি ব্যবহার করো। এবার তার যখন এটা নিয়ে যাওয়ার সময় উনি ওটা নিয়ে যাবে, উই ক্যান ডু নাথিং। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা মেনে নিতে হবে। আমিও মেনে নেওয়ারই চেষ্টা করতেছিলাম। আসলে চট করে তো হয় না, একটু সময় লেগেছে। বাচ্চা নিয়ে খুব বেশি টেনশন হইতো, এখনো হয়, বাট মাথায় আসলো যে রিজিক আল্লাহ রাখেন। যে পাখিটা কোনো কর্ম করে না তার জন্য আল্লাহ তাআলা রিজিক করে রাখেন। তো আমার সন্তানকে নিয়ে আমি এত টেনশন কেন করতেছি? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট, আমার রিজিক কোত্থেকে আসে আমি নিজেও জানি না। কোনো মাস 2, 3, 4 মাস, 5 মাস, 6 মাস কোনো কমিশন থাকে না, কোনো কাজ থাকে না, চাপ হয়ে যায়। কষ্ট করে চলি, সার্ভাইভ করি তো কোত্থেকে যেন ঠিকই ব্যবস্থা তো হয়, উনি ব্যবস্থা করে রাখছেন আলহামদুলিল্লাহ। তো আমি আসলে সন্তানের ওই দিক থেকে জিনিসটাকে নিজেকে ডাইভার্ট করতে পারছি। কিন্তু এই যে বাবার মন, তো আসলে বাবার মন সবসময় চায় এটাই ভাবতে যে আমাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে। চাওয়াটা বোধহয় দোষণীয় না, আল্লাহ, এটা ভালোবাসার আল্লাহ। যাই হোক, ট্রিটমেন্ট শুরুর দিকে এত অল্প টাকা আমার হাতে যে আমার পক্ষে এই ট্রিটমেন্ট চিন্তা করার অপশন নেই। প্রচুর মানুষ ফোন করে করে উৎসাহ দিত, আনিস চিন্তা করো না, ভয় পেও না, এখন এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে, তুমি বিদেশে যাও, ইন্ডিয়াতে চলো, এখানে যাও ওইখানে যাও। সবাই বলতো, আমি শুনতাম, কারণ টাকা পয়সা তো ব্যাপার, ওইটা কোত্থেকে আসবে? আমার ওয়ালেটের খবর তো আমার কাছের মানুষজন ছাড়া আর কেউ জানে না। তো এর ভিতরে যেটা হয় যে খুব কাছের ফ্রেন্ড সার্কেল আর কি, ওরা খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করে যে এই তোর কি অবস্থা, কত টাকা আছে ব্যাংকে, বাকি দিয়ে কি আবি যাবি আর কি, বা ট্রিটমেন্ট কি করছিস না করছিস, বা এই হোয়াটএভার ট্রিটমেন্ট যে করবো, কেমনি কি করবো বুঝতেছি না। শেষে বুঝলাম যে যাও, অবশেষে জনগণের পীড়াপিড়িতেই, জনগণ বলতে ফ্যামিলি আর কি, ফ্যামিলির পীড়াপিড়িতে ডাক্তার দেখানোর প্রসিডিউরে চলে গেলাম। প্রথমে দেখালাম ওই যে ডক্টরের কথা বললাম, তারই হসপিটাল একজন ডক্টর, মানে উনি ওনারই সাজেস্ট করে দেওয়া, উনি একজন সিনিয়র, উনি তো প্রফেসর আসলে, একজন একটা এবং একটা ডিপার্টমেন্টের হেড। আর যেহেতু এইটুকু ফেভার ওনার কাছে আমি পাচ্ছি, উনি সাজেস্ট করে দিয়েছে, ওনার কাছে আমি সাজেশন চেয়েছি যে কোন ডক্টরটা দেখাবো, মানে অঙ্কোলজির জন্য, ক্যান্সারের জন্য। ও আমি বলতে ভুলে গেছি, আমার ক্যান্সারটার নাম হলো রেনাল সেল কার্সিনোমা, সংক্ষেপে আরসিসি বলে একে। রেনাল সেল কার্সিনোমা হলো ক্যান্সারগুলোর মধ্যে, যে কয়টা ক্যান্সার আছে তার মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ, খুব দ্রুত এটি ফাউন্ড করে, এবং প্রায় সময় বা অধিকাংশ সময় ডায়াগনোসিস হওয়ার আগেই আর কিছু করার থাকে না আর কি। এই আর কি অবস্থা। তো বাংলাদেশ, এখন আমি গেলাম ডক্টরের কাছে, একটি প্রাইভেট হসপিটালে দেখাচ্ছি বাংলাদেশের, এখন ওটাতেই দেখাচ্ছি। সেখানে ডক্টর আমাকে ট্রিটমেন্ট প্ল্যান যা দিল তা দিল হলো টার্গেটেড থেরাপি। টার্গেট থেরাপি হলো মুখে ওষুধ খাবো আমি, আর হলো ওই কি যেন বলে রেডিয়েশন থেরাপি, হতে পারে বা নাও হতে পারে, ইটস আপ টু আফটার পেট সিটি স্ক্যান। তো এর পাশাপাশি উইকলি 2 উইকলি চলবে হলো ইমিউনোথেরাপি। তো কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এই বিষয়গুলো তো বুঝতাম না, ভাবতাম কেমোথেরাপি হওয়ার কথা। তা আমি কেমো কেন, হোয়াই কেমো, হোয়াই
হোয়াই নট কেমো, এটা কেন ইমিউনোথেরাপি লাগছে বা এটা কি জিনিস। তখন আসলে যেটা জানতে পারলাম, ইমিউনোথেরাপি হলো ক্যান্সার চিকিৎসার একেবারে নতুন বা সর্বাধুনিক একটি প্রযুক্তি বা নতুন একটি থেরাপি। এটা খুব ভালো, মানে এখন পর্যন্ত খুব ভালো বলা হচ্ছে, কিন্তু এটা এখনো অনেকটা এরকম যে কিছু চলে আসছে মাঠে কাজ করতেছে, কিছু এখনো কিন্তু গবেষণাগারে, মানে এখনো ল্যাবে। কারণ এই রোগটাই আসলে এতটাই ভার্সেটাইল, এটার যে জীবাণু এত দ্রুত এরা ফর্ম চেঞ্জ করে এবং এত নতুন নতুন ক্যান্সার আবিষ্কার হচ্ছে। আসলে থ্যাঙ্কস সায়েন্টিস্টদেরকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে বাঁচানোর জন্য এত এত টেস্ট করে যাচ্ছে, এত কিছু আবিষ্কার করে যাচ্ছে বা আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে জাস্ট ফর আস। আল্লাহ তাদের ভালো করুক, সবসময় তাদের জন্য দোয়া করি। যা হোক, ইমিউনোথেরাপি পেলাম আমি, আমাকে দেওয়া হলো যে টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি অ্যান্ড প্লাস মাইনাস রেডিওথেরাপি। তো ইমিউনোথেরাপির দাম কত কি, এটা আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এটা খরচ কেমন। কারণ বাঙালি তো আমরা, গরিব মানুষ হলে যেটা খরচের হিসাবটা আগে নেই, খরচ কেমন। ডাক্তাররা খুব ডিপ্লোম্যাটিক এখানে, আমি বলবো they don't tell me anything about the expense, খুব ডিপ্লোম্যাটিক ভাবে এড়িয়ে গেছে। ইভেন আমার যেই পরিচিত ডক্টর তাকে বললাম যে এটার খরচ কেমন, সেও না খুব একটা ইয়া করলো না। কারণ আমাদের তো আসলে জানতে হবে আমাদের কত টাকা লাগবে, কয়টা থেরাপি নিতে হবে, কতগুলো টাকা লাগবে, তারপরে না আমরা তল্পা জোগাড় করে আমরা যুদ্ধে নামবো। অনেক কষ্টে অনেকজনকে ঘুরে ঘুরে, আমার একটা ফ্রেন্ড ছিল কামরুল, ডক্টর কামরুল, উনি একজন হ্যামাটোলজিস্ট, মানে হলো আপনার রক্তের যে ক্যান্সারগুলো হয়, ব্লাড ক্যান্সার, এটা ডক্টর আমার স্কুলমেট। দিস গাই ইজ ভেরি হেল্পফুল ফর মি, আমি তাকে ধন্যবাদ জানাই, তার জন্য দোয়া করি। সেই প্রথম আসলে আমাকে, মানে ডাক্তাররা তো কিছু বলে না, ও কিছুটা ডিটেলস আমাকে বললো যে তোর রোগটা এই টাইপসের, এই মানে আমার যে স্টেজগুলো কি, স্টেজটা কোন স্টেজ, ওটা কোথাও লেখা ছিল না বা আমি বুঝতেছিলাম না। আমাকে তখন বললো যে তুই 3rd স্টেজে আছিস। তারপরে ওকে জিজ্ঞেস করলাম যে এই যে দোস্ত থেরাপি দিল, এটার খরচ কেমন। তখন ও একটা ধারণা দিল যে এটা কি পরিমাণ দিবে আমাকে, সেটার উপর ডিপেন্ড করে এটার খরচ। তো এখন পর্যন্ত ও প্রেডিক্ট করতেছে, যেহেতু আমি অ্যাডভান্স স্টেজে আছি, হাইস্ট ডোজটাই দেওয়া হবে। আর এটার হাইস্ট ডোজ হলো 240 ml, যেটার ব্যয় পড়ে এমআরপি অনুযায়ী 2 লক্ষ কত যেন। তো আমি এটাকে 2 লাখ ধরলাম আর ভাবলাম মাসে 4 লাখ টাকা। মজার ব্যাপার হলো ততদিনে আমাকে ডাক্তার বলছে আপনি দ্রুত ট্রিটমেন্ট শুরু করেন, আপনি অ্যাটলিস্ট টার্গেটেড থেরাপি যেটা মুখে খাবো ওইটা শুরু করে দেন। ওইটা কিনতে গেলাম তখন নগদে যে হ্যাঁ ওটা তো ট্যাবলেট, নিশ্চয়ই দাম কম হবে। ট্যাবলেটটা কিনতে গেলাম, 1 পাতা ট্যাবলেটের দাম 4000 টাকা। 1 পাতায় থাকে 10টা ট্যাবলেট, দিনে খেতে হবে 2টা, 1 পাতা ট্যাবলেটে যাবে 5 দিন। এদেশের কত কত মানুষ যে চিকিৎসা নিতে পারতেছে না, এই ভয়াবহ অসুস্থতার কাছে হার মেনে নিচ্ছে। সে বিষয়ে পরে আসছি, আমি কিছু অভিজ্ঞতা বলবো আপনাদেরকে। তো যাই হোক, গরিব মানুষ খরচ কোথায় কমানো যায় সেটা খোঁজার জন্য চলে গেলাম মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে, যে এখানে কেমন লাগবে। তো আমি তাদের কাউন্ট পেপার সব দেখালাম, তারা দেখলো, দেখে সব মিলে গেল, একটা বিষয় মিলে গেলো। আমাদের ডক্টর যেমন বললো যে আপনার মুখে একটা টার্গেটেড থেরাপি চলবে আর ইমিউনোথেরাপি চলবে, ওরা ইমিউনোথেরাপি চলবে বললো, কিন্তু ওরা ইমিউনোথেরাপির ক্ষেত্রে প্লাস অর মাইনাস লিখলো। ভিডিওটা বোধহয় অনেক বড় হচ্ছে, হোক একটু বড়, যাদের প্রয়োজন তারা দেখবেন আর কি, যারা ক্যান্সার পেশেন্ট আছেন। আমি আপনাদের জন্য একটা সাহসের গল্প হয়ে বেঁচে থাকতে চাই। আমরা সবাই ক্যান্সারকে মুক্ত করবো ইনশাল্লাহ। এই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি বা এটা কোনোটা রেখে যাচ্ছি, অথবা যদি হেরে যাই তাহলে থাকলো,
এইটা আর্কাইভে থাকলো, আমার সন্তান যখন বড় হবে দেখবে, যদি তার মনে চায় কখনো কখনো, না হলে না দেখবে। সবাইকেই যে যুদ্ধে জিততে হবে এমন তো কোনো কথা নাই, বাট উই ক্যান ট্রাই, লেটস ট্রাই। সেই চেষ্টাটা শুরু করলাম। চেষ্টার গল্প বলি। সরকারি হসপিটালে ইমিউনোথেরাপি গুলো দেওয়া হয় না, সরকারি হসপিটালে ইমিউনোথেরাপি প্রোভাইড হয় না, শুধুমাত্র টার্গেটেড থেরাপি প্রোভাইড হয়, মানে ওই ট্যাবলেটটা। তো ট্যাবলেটের খরচ আসলে আমি এফোর্ড করতে পারছিলাম তখন, আমি কিছু তখন অনুদান বা দান খয়রাত পাওয়া শুরু করেছি। সবাই ভালোবেসে দিচ্ছে, এভাবে বলা ঠিক না আসলে, সরি যারা শুনছেন তারা যদি এটা সেইভাবে নিয়েন না কথাটা। সবাই সবার আগে আমার স্কুল ফ্রেন্ড আগে আসে, তারা একটা ভালো সাহস দেয়, অনেক বড় সাহস দেয় যে তুই শুরু কর, আমরা আছি। মজার ব্যাপার হলো আমার বাবা, তার কাছেও প্রপার তো রিসোর্স ছিল না আসলে, যথেষ্ট বয়স্ক একজন মানুষ, বাড়িতে আমাদের প্রপার্টিস ওই লেভেলে নাই যে হয়তো এটা সেল করে একটা কিছু করা যায়, ছিল না। মানে একেবারেই সাগরে পড়ে যাওয়ার মতো ঘটনা। এটা আমাদের হওয়া উচিত ছিল না, এভাবে বললাম। যখন ক্যান্সার হলো না, তখন আমার মনে হচ্ছে নো, ইটস নট ফর আস, এটা আমাদের জন্য না, এই রোগটা আমাদের না। যাই হোক, খালি গেলাম, তারা বললো যে এটা হলো সরকারি ভাবে দেয় না, রুগী কিনে আনতে হয়, আমরা পুশ করে দিই, এই হলো বিষয়। তো এই মর্মান্তিক জায়গাতেও সরকার ভর্তুকি দিতে পারছে না, সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আপনারা যদি কেউ মহাখালী বা সরকারি হসপিটালগুলোতে যান, দেখবেন অবস্থা এরকম যে এত এত রুগী, এত এত রুগী, আহারে, মানুষের সাফারিংস। ওখানে যে আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রাখছো। আমি ক্যান্সারের পেশেন্ট, থার্ড স্টেজ, মানে বলতে গেলে অনেক উপরে, যে থার্ড স্টেজ ক্যান্সার পেশেন্ট, বাট তখন আমি নিজের পায়ে হাঁটি, আল্লাহর রহমতে এখন আমি নিজের পায়ে হাঁটি, নিজে নিজে ওয়াশরুমে যাই, নিজের কাজগুলো নিজে নিজে করি। মাঝে মাঝে ইয়া হয়ে যায়, মাঝে মাঝে কিছু সমস্যা হয় আর কি, এই যা হোয়াটএভার। তো ওই মহাখালীতে যে আমি দেখলাম যে একটা ডাক্তারের জন্য, মানে আমি নিজে আমার অভিজ্ঞতাটাই বলি, একজন ডক্টর আসবেন, তার আসার টাইম ছিল 10টায়, উনি আসবেন, উই আর ওয়েটিং ফর দ্যাট গাই। উনি আসবেন, উনি আসলেন 12:30 থেকে 1:45। তার যে চেম্বারের সামনে মিনিমাম 150-200 মানুষ জমে গেছে, যেটা দেখে আমি নিজেকে রাখতে পারতেছিলাম যে আমি কিভাবে এখানে এসে ট্রিটমেন্ট নিব, এত মানুষের মধ্যে, এত হাউকাওয়ের মধ্যে। আমাকে তো বাধ্য হয়ে প্রাইভেটে যেতে হবে, এত প্যারা তো নেওয়া সম্ভব না আমার পক্ষে, দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। যাই হোক, এখানেও আল্লাহ আমাকে হেল্প করেছে, আরেকজনের রুসিলা, আমার একটা ভাবি ছিল, উনি সিনিয়র স্টাফ নার্স, বেচারি নিজে আমাকে নিয়ে গেছে ওখানে। তার সুবাদে ওই ডাক্তার আসার পরে বোধহয় থার্ড পেশেন্টটা আমাকেই দেখা হয়েছিল। অবশ্য হ্যাঁ, আমার ফাইলটাও আগেই জমা হয়েছিল, এটাও সত্যি। আমি 9টায় না 8টায় যেন গিয়েছিলাম, খুব আর্লি গিয়েছিলাম। তো ওই ডাক্তার ওইভাবে বলে, মানে এই মহাখালী গল্পটা বললাম যে ওখানে আপনি গেলে দেখবেন, আমি ভাবছিলাম যে আমি অনেক কম বয়সে ক্যান্সার পেশেন্ট, ওখানে আমি গিয়ে দেখে অবাক হয়েছে, আহারে টিনেজ ছেলে পেলে, কেমোটেমো হয়তো নিচে চুল টুল নাই, আল্লাহ। এবং আরেকটা মজার ব্যাপার, অনেক বয়স্ক মানুষ, অনেক বয়স, মানে 80, 85 বা 78, 70+, সে বসে আছে। কেউ এই ধরনী থেকে চলে যেতে চায় না, বসে আছে তো বসে থাকতে পারে না, শুয়ে আছে মানুষগুলো, শুয়ে আছে কোথায়? ফ্লোরে। এবং ওখানে না, মানে ওই হুমায়ুন আহমেদের একটা উপন্যাসে বোধহয় পড়ছিলাম, যদি মন খারাপ থাকে তাহলে হাসপাতাল অথবা থানায় যেতে হবে, সেখানে মানুষের সাফারিংস দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনি উপরওয়ালাকে ধন্যবাদ দিবেন যে তিনি আপনাকে অনেক ভালো রাখছে। যাই হোক, যে লোভে সরকারি হসপিটালে গেলাম ওইটা আমার পূরণ হলো না, ইমিউনোথেরাপি। এখন
এখন আমাকে থেরাপি শুরু করতে হবে। যেখানে গেছি 3টা ডাক্তার দেখানো হয়ে গেছে আমার অলরেডি, কারণ আমরা তো বাঙালি, আমরা ক্রসম্যাচ করতে পছন্দ করি। বাংলাদেশে নামকরা ডাক্তারকেও দেখাইছি। তো সব কথার একই কথা যে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ আমি একটু অ্যাডভান্স লেভেলে, সো দ্রুত শুরু করতে হবে। বাট কতটুকু? প্রতি সপ্তাহে আমাকে প্রতি 2 সপ্তাহে একটা করে থেরাপি, প্রতি মাসে 2টা থেরাপি। এভাবে প্রথমে আমাকে 2 মাস পার করতে হবে। 2 মাসের 6টা থেরাপি। 6টা থেরাপিতে আমি হিসাব করলাম, সরি আমার ভুল হচ্ছে, 2 মাসে 4টা থেরাপি। 4টা থেরাপিতে মিনিমাম 8 লাখ টাকা। অ্যাকচুয়ালি 8 লাখ না, মোর দেন 8 লাখ টাকা হবে, কারণ আরো অনেকগুলো টেস্ট আবি যাবি বহুত কিছু আছে রে ভাই। তো যেটা হয়, বন্ধুদের সহযোগিতায়, বাবার কোত্থেকে যেন টাকা ম্যানেজ করলো, সে বাবা হওয়ার অপরাধী হয়তো। আমি বাবা হলে যেমন আমার সন্তানের জন্য যা করি সর্বোচ্চ করি, সেও তাই করছে। 1,5 টাকার মতো জোগাড় করলাম আমাদের আর্ট কমিউনিটি, শিল্পী কমিউনিটি থেকে। একজনের নাম খুব বলতেই হয়, চারুকলা ডিপার্টমেন্টের, স্কাল্পচার ডিপার্টমেন্টের, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের স্কাল্পচার ডিপার্টমেন্টের টগর স্যার। ব্যক্তিটি প্রথম থেকেই আমার সাথে কানেক্টেড ছিল। আমার যখন কিডনির সার্জারি হবে তখন থেকে উনি কানেক্টেড ছিল। উনি কেমনে যেন ওই সময়টাতে আমাকে ফোন দিচ্ছে, জানিস কেমন আছো? আমি বললাম স্যার আমার তো কিডনির এই সমস্যা। তিনি বলতেছিল, আনিস আমি তোমাকে মানে ওই যে চেন্নাইতে, ওনার তো পরিচিত ছিল হয়তো বা, চেন্নাইতে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে। আমি বলি না স্যার অত দূরে যাব না, আমি দেশেই করে ফেলি। আসলে এটা পারপাস ছিল 2টা, আমার পাসপোর্ট রেডি নেই, আর টাকা কই, এত টাকা খরচ করার অপশন নাই। আই হ্যাভ তো বারবার টাকার কথা চিন্তা করে পিছপা হয়ে গেছি। উনি উদ্যোগ নিয়ে ঢাকা চারুকলায় ওনার নেতৃত্বেই শিল্পী অঙ্গন থেকে ডোনেশনের মতো করে বেশ কিছু টাকা আসে, 5.5 লাখ টাকা আসে ওখান থেকে। পুরোটা একবার আসে না অবশ্য, অনেক ভেঙে 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 আসে। এবং এইভাবে অনেকজনের সহযোগিতা নিয়ে মানে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ লাগছে এই সহযোগিতাগুলো নিতে। মানে ছোট ছোট ফিল হচ্ছিল, খুব ছোট ফিল হচ্ছিল। But I have no choice. I have no choice actually at that time. At that time now, till now. থেরাপি চলছে, শুরু হলো থেরাপি। 2 মাস থেরাপি নিলাম। এর ভিতরে অনেক কষ্ট করে নিজে একটা কাজ করলাম, কারণ অনুদান বা এই যে সহযোগিতার টাকাগুলো, এগুলো শেষ হয়ে গেছে অনেক আগেই। আমি একটা কাজ করতে পারলাম, মানে আমি ভাবে বলবো যে আল্লাহ আমার রিজিকে রাখছিল, এই অসুস্থ শরীর নিয়ে একটা কাজ করতে পেরেছিলাম। সেখান থেকে একটা ভালো সাপোর্ট আমি ক্রিয়েট করেছি, তাতে আমার এই যে এখনকার সময়টা যাচ্ছে। আর হলো, আমি খুব দুঃখিত আসলে, বারবার আমি মনে হয় আর্থিক দারিদ্রতার গল্পটা নিয়ে আসি। আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ওই একটা জায়গায় আটকে আসি তো আসলে। যেমন অনেক টাকা থাকলে হয়তো লন্ডন টন্ডনে চলে যেতাম, কিন্তু একটা বিষয় সত্যি করে বলে রাখি ভাই, টাকা হলেই আপনি সার্ভাইভ করতে পারবেন, টাকা হলেই আপনার বিশ্বের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট নিয়ে আপনি একেবারে ক্যান্সারকে জয় করে ফেলতে পারবেন, তা না, কখনোই তা না। কারণ হলো স্টিভ জবস, আপনার আমার থেকে অনেক অনেক বেশি টাকা ছিল, কিন্তু সে ফেরত আসতে পারেনি, ক্যান্সারই তাকে চলে যেতে হয়েছে। যাই হোক, আল্লাহর উপর আস্থা রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আর যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার মেন্টালিটি রাখবেন। কারণ প্রতিদিন আপনি যদি পরিসংখ্যান দেখেন, প্রতিদিন সেদিন একটা নিউজ দেখলাম যে ঢাকায় আজিমপুর গোরস্থানে প্রতিদিন 25 থেকে 30টি, কখনো কখনো 35টি ডেড বডি যায়। তার মানে এই শহর থেকে প্রতিদিন এতগুলো মানুষ মারা যায়। তো কাউকে না কাউকে তো ভাই এই সংখ্যাটা ফিল আপ করতেই হবে। প্রতিদিন কেউ না কেউ মরতে হবে আমাদেরকে। জন্মের সাথে সাথে আমাদের মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত। হ্যাঁ, কাঙ্ক্ষিত সময়ের আগে যাচ্ছে কিনা, বা মন তো চায় আহা আরো বাঁচি এই পৃথিবীতে, এত সুন্দর পৃথিবী। আসলে পৃথিবী আসলে সুন্দর, বিশেষত
আমার মনে হয় যারা এরকম আমাদের মতো সিগন্যাল পেয়ে যায় যে মেবি ইউ হ্যাভ নট ইনাফ টাইম, তখন তাদের পৃথিবীর সবকিছুই অনেক সুন্দর লাগে। এই যে আপনার সাথে কথা বলতেছি খুব ভালো লাগতেছে। অবশ্য কথা বলা হয় আমার অনেক কম, কারণ সবসময় ঘরেই থাকি, তো ঘরে থাকি, টুকটাক ছবি আঁকা নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য। যাই হোক, 4টা থেরাপি কমপ্লিট করি, জোড়াতালি, সংসারে জোড়াতালি দিয়ে এইভাবে ওইভাবে সেইভাবে, ধারও আছে এর ভিতরে। তারপরে পেট সিটি স্ক্যান করা হয়। পেট সিটি স্ক্যানটা হলো হোল বডি স্ক্যান করে ক্যান্সার সেল কি পরিমাণ আছে, কোথায় আছে, ওইটা ডিটেক্ট করা হয়। তো ওইটা ডিটেক্ট করাতে যায় ওরা যেটা পাইলো যে লেফট সাইডে কোথায় কোথায় যেন আছে। মানে আমার ক্যান্সারটা অ্যাকচুয়ালি, যেহেতু কিডনিটা কেটে ফেলে দেওয়া হয়েছে, ক্যান্সার তো আর থাকার কথা না, বাট এটা হলো রক্তনালীতে চলে গিয়েছিল, এবং এমন একটা রক্তনালী যেটা সরাসরি হার্টের সাথে কানেক্টেড। এখানে হাত দেওয়ার কোনো অপশন বোধহয় নাই। তো ওখানেই আছে ক্যান্সার সেলগুলো, ওখানেই আছে, এবং সেগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে। তো ডাক্তার আমার পেট সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বললো আলহামদুলিল্লাহ, মানে ইটস এ গুড রিপোর্ট। গুড রিপোর্ট এই অর্থে, কারণ হলো আপনার ক্যান্সারটি কোথাও ছড়ায় যায়নি। আমি শুরুতেই বলেছিলাম যে আমার যে ক্যান্সারটা এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, তো এখন পর্যন্ত কোথাও ছড়ায় না, দ্যাটস এ গুড সাইন। তো যেটা হলো পরবর্তীতে, তাহলে এখন কি এখন তো তেল ক্যান্সার কোথাও ছড়ায় নাই, ভালো কথা। আমার মনে খুব মনে মনে আশা ছিল, ডাক্তার আমাকে বললো যান আপনার ক্যান্সারই সেরে গেছে, আপনি চলে যান, বাড়ি চলে যান। বাট এটা তো হয় না, এটা হয়ও নেই। আবার ডাক্তার প্ল্যান দিল, আবার 3 মাস থেরাপি নেবেন টানা, ওই সেই একই থেরাপি, 2 সপ্তাহ পর পর একটা। এবারের ক্ষেত্রে ডোজ সামান্য একটু কমলো, আগে নিতাম 240 ml হাইস্টটা। এবার আমার বাংলাদেশের ডাক্তার, মানে আমি ইন্ডিয়ান একজন ডাক্তারের সাথে অনলাইনে কাউন্সিলিং করি, উনি 240ই সাজেস্ট করে বসছিল। বাট বাংলাদেশের ডাক্তার উনি আমার অর্থনৈতিক অবস্থা সিলেক্ট করে চিন্তা ভাবনা করে 40 কমাই দিছে আর কি, 200 করছে। এটা অবশ্য ইন্ডিয়ান ডক্টর বলেছে যে এটা খুব বেশি প্রবলেম না, বাট 240 হলে ভালো হইতো আর কি। যাক, হোয়াট এভার। কয়জনে ভাই এটা করতে পারতেছে, কয়জনে এইটুকু নিতে পারতেছে। সরি, ঘুরে ফিরে আমার খালি টাকার গল্প চলে আসে। বিষয়টা টাকার সাথে কানেক্টেড তো, এবং অনেক টাকার সাথে কানেক্টেড। আমি আমার জন্মে কোনোদিন এত টাকা একসাথে খরচ করতে পারি নাই, কখনো করি নাই, কিন্তু কোত্থেকে কিভাবে যেন আল্লাহ মিলায় দিছে। এখন পর্যন্ত আমি এভাবেই বলবো যে আমার খরচ কে চালাচ্ছে? আল্লাহ চালাচ্ছে ভাই। আমি আমি খুবই 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 কৃতজ্ঞতা জানাই এত অনুগ্রহের জন্য। ক্ষমা চাই আমার পূর্বের সকল পাপ কর্মের জন্য। দোয়া করি পৃথিবীর সকল অসুস্থ মানুষের জন্য, তারা যেন সবাই সুস্থ হয়। ইন দ্য মিন টাইম, আমার এখন পর্যন্ত ক্যান্সারের সময়কাল হলো আপনার, আজকে হলো কত তারিখ যেন মনে তো করতে পারছি না, হ্যাঁ মনে পড়েছে, 7 তারিখ, 6 মাস 14 দিন হলো আমার ক্যান্সারের বয়স, মানে আমি জানার পরে ক্যান্সারের বয়স, এবং আমি ফাইট করছি ক্যান্সারের সাথে 6 মাস ধরে। আর হলো আমার 10 নম্বর 10th থেরাপি আমি গত পরশুদিন নিয়েছি। গত পরশুদিন আমার 10 নম্বর কেমোথেরাপি, ইমিউনোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে। আর এই মাসের 21 তারিখে আমার সেকেন্ড পেট সিটি স্ক্যান। এটা রিপোর্টের পরে আবার সিদ্ধান্ত নেবে ডক্টর কি অবস্থা, কোথাও ছড়ায় গেছে কিনা বা কি দেখি। আচ্ছা, একটু বলতে ভুলে গেছি, হোয়াট ইজ কেমোথেরাপি অ্যান্ড হোয়াট ইজ ইমিউনোথেরাপি। কেমোথেরাপিটা আগেকার প্রসিডিওরের জিনিস, টার্গেটেড করে করে কাজ করে। আর আমারটা তো রক্তনালীতে চলে গেছে, এই জন্য এখন আর ওটা কাজ করবে না, এই জন্য আমাকে ইমিউনোথেরাপি নিতে হয়েছে। যারা যারা অ্যাডভান্স লেভেলের ক্যান্সারের পেশেন্ট, তাদের সবাইকে আসলে ইমিউনোথেরাপি নেওয়া হয়। ইমিউনোথেরাপি কাইন্ড অফ আপনার ইমিউন সিস্টেমকে বুস্টিং করে। এটা ক্যান্সারকে আসলে পুরোপুরি কিউর করে কিনা আমি জানি না। স্টাডি করতে মানা করেছে আমার ডক্টর আমাকে, যে আপনি নিজের থেকে অনেক কিছু ডিগ করে বের করতে যাবেন না, ওসব বের করলে আপনার আপসেট হয়ে যাবেন। আমিও তাই বুঝলাম যে হ্যাঁ, আপসেট হয়ে যাওয়ার দরকার নেই। ইমিউনোথেরাপি ক্যান বি অনলি ম্যানেজেবল। তো আপনারা দোয়া করবেন, কারণ এভাবে ননস্টপ থেরাপি নিয়ে নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আমার পরিবারকে আমি নিঃস্ব করে পথে বসায় রেখে দিয়ে যেতে পারি না।
এমনিতেই ফ্রিল্যান্স আর্টিস্ট বাংলাদেশে কেমন থাকে আপনারা জানেন। আই হ্যাভ নো সেভিংস, আমি হাত পেতে চিকিৎসা করতেছি মানুষের কাছ থেকে। হ্যাঁ, মানুষের ভালোবাসায় বলবো, আমি অবাক হয়েছি আমার প্রতি এত এত মানুষের ভালোবাসা দেখে। আমি চিনি না অনেকে, তারা হয়তো আমাকে চিনেছে, দেখেছে কোনো এক সময়। দে গেভ মি আ ভেরি গুড সাপোর্ট। আল্লাহ তুমি তাদের ভালো করো। একজন শিল্পী হিসাবে আমি সমাজের জন্য কিছুই করে যেতে পারি নাই, অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আর্টিস্টদের কন্ট্রিবিউশন সরাসরি সমাজে কখনোই পড়ে না। এটা আমার একটা দুর্ভাগ্য। তবে হ্যাঁ, আমার ছবিতে আমি বরাবরই সাধারণ মানুষের গল্প বলতে চাই, যাতে করে মানে সাধারণ মানুষ বিষয়গুলো নিতে পারে। যেখানে আমি ছোটবেলা থেকেই ছোটবেলা বলতে আমার ফাইন আর্টসের স্টাডি লাইফে শুরু থেকেই আমি এটা শুনে বড় হয়েছি যে ফাইন আর্টস মানে চারুকলা সবার জন্য না, চিত্রকলা বা এই যে হাই থটের বিষয়গুলো, এগুলো সবার জন্য না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আমি জানি না, এটা আমার সাথে মিলে না। আমি গল্প করতেছি যাকে নিয়ে, সে হলো একজন সাধারণ মানুষ, মানে আমার পেইন্টিং এর গল্প। সে হলো সাধারণ মানুষ, তার জীবন নিয়ে আমি স্টোরি টেলিং করছি, অথচ সে এসে আমার ছবি বুঝবে না। কি জানি ভাই, এটা কি জিনিস। সো আমি খুব সাদামাটা ছবি আঁকতে পছন্দ করি সে কারণেই, বা হয়তো আমি পারি না, আসলে আমি পারি না, সীমাবদ্ধতা। আর ক্যান্সারের এই সময়টাতে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, শরীরে অনেক ধরনের কষ্ট হয়, খুব কষ্ট হয়। তবে ক্যান্সারের সমস্যার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো একজন ক্যান্সার পেশেন্ট একটা পরিবারটাকেই কিন্তু পঙ্গু করে রেখে দেয়। আমার স্ত্রী একজন মাস্টার্স কমপ্লিট করা ফাইন আর্টস ডিপার্টমেন্টের, পেইন্টিং ডিপার্টমেন্টের মহিলা, ফার্স্ট ক্লাস। সে কিন্তু পারছে না যে একটা জব করবে এই সময়টাতে, দুটো কারণে। আমার বাবু স্পেশাল, তাকে সময় দিতে হয়, আর এখন তো ভাই আমি নিজে স্পেশাল, আমাকেও সময় দিতে হয়, আমার সবকিছু তার খেয়াল রাখতে হয়। বেচারি খুব খুব কষ্ট করতেছে, ওর জন্য আমার খুব খারাপ লাগে। কারণ আমি তো চলেই যাব হয়তো, বা তার কি হবে। কারণ এমন একটা বয়স, চট করে বিয়ে করতে পারলে ভালো হয়। আমি বলেছিলাম, আমি অনিয়ারে আবার বললাম, এটা নিয়ে অবশ্য কন্ট্রোভার্সি হবে, কারণ রাগ করবে বিষয়টা নিয়ে, বাট আমি তো করতাম, পুরুষ হিসেবে আমি তো করতাম ঠিকই। আমার এক ফ্রেন্ড, তার মিসেস ক্যান্সারে লস্ট হয়েছে, তার একটা ছোট বাবু আছে, সে বিয়ে করেছে বাবুর জন্যই, বা ওই বাবুর জন্য হোক, যেটা হোক, লাগে, একা চলা যায় না। আর আমিও সাজেস্ট করি আমার মিসেস সেজন্য একটা ব্যবস্থা নেয়, যদি আমাকে আল্লাহ নিয়ে যায় অসময়ে, তার মতো করে, তার ফ্রিডম, তার কোনো গিল্টি ফিল হওয়ার কোনো পারপাস নেই। আমি খুব খুশি হব। ইভেন আমি এটাও চাইছিলাম যে এখনই একটা কিছু করা যায় কিনা ওর জন্য, কিন্তু বাবারি বাবা দৌড়ানি দিচ্ছে আমাকে। যা হোক, এই সময়টাতে অনেক মানুষ, অনেক দূরের মানুষ অনেক আপন হয়ে গেছে, অনেক অজানা অচেনা মানুষের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছে। তারপরে অনেক 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 আমার যে ক্যাম্পাসের ছোট ভাই বোন, আমি নাম বলে বোলাতে শেষ করতে পারবো না, ঢাকা চারুকলার আর্টিস্ট বন্ধু মহল, নাম বলতে পারবো না, কারণ আমার নাম বলার মতো অবস্থা ছিল না, কারণ এই জিনিসগুলো আসতো, তারা তাদের মতো করে দিয়ে যেত। তবে হ্যাঁ, ওই সাপোর্ট গুলো কিন্তু এখন বন্ধ আছে, এখন না, অনেক আগে থেকে বন্ধ আছে। আমি আমার কাজের অ্যামাউন্ট থেকে কাজ করে যাচ্ছি, বা আমার ট্রিটমেন্ট করে যাচ্ছি, গেল 2 মাস ধরে। অবশ্য আমার নিজেরই পার্সোনালি কোনো কাজ নাই, আমি কিছুটা শঙ্কিত সামনে কি হবে, কারণ এখন আর ওই ভারী কাজ করতে পারি না। আমি আগে আউটডোরে ইন্টেরিয়রের কাজ, এটা ওইটা সেটা হাবিজাবি করতাম, 2-4 পয়সার জন্য যে যা বলে তাই করে দিতাম। আসলে শিল্পী হিসাবে যে অনেক বড় একটা তকমা আছে আমার, ওইটা আমি নিজে অন্তত মানতাম না।
মানে বাংলাদেশের জাতীয় পর্যায়ে 5টা জাতীয় পুরস্কার আছে আমার, ইন্টারন্যাশনাল স্কলারশিপ আছে। এই লাইফ ইজ ভেরি শর্ট, তো এটাকে না সর্বোচ্চ এনজয় করা উচিত। আপনারা যারা পারবেন করবেন। আর হ্যাঁ, আপনারা আমার কথাগুলো শুনে হয়তো হতাশায় ডুবে গেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু হতাশায় ডুবেনি। আমি হতাশায় ছিলাম হলো আমার ট্রিটমেন্টের প্রথম 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত। এর পরবর্তী সময় আমি খুব স্পোর্টি অবশ্য, হ্যাঁ আল্লাহ আমাকে স্পোর্টি রাখছে বলে স্পোর্টি, কারণ আপনি যদি বিছানায় পড়ে থাকেন অটোমেটিক আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে আমাকে যেটা করতে হয়, আমি খুব অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে ওই মেডিসিনের সাইড ইফেক্টে, তখন আসলে খুব অসহায় লাগে, তখন না খুব অসহায় লাগে, তখন মনে হয় হ্যাঁ এই বুঝি চলে গেলাম। কিন্তু যখন আমি হাঁটতে পারি, ঘুরতে পারি, ছবি আঁকতে পারি, তখন মোটামুটি আমি মৃত্যুর ব্যাপারটা বা আমার যে এত বড় একটা ডিজিজ এর ব্যাপারটা ভুলেই যাই। সো বিজি থাকার চেষ্টা করবেন সবাই, যত বেশি বিজি থাকতে পারবেন, আর প্রিয় কাজ নিয়ে বিজি থাকবেন। আমিও চেষ্টা করছি প্রিয় কিছু কাজ নিয়ে বিজি থাকার জন্য। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি যে যেখান থেকে আমাকে যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে তার হাজার হাজার গুণ ফেরত দিক, আপনাদের জীবনের সকল মুশকিল আসান করে দিক। আপনাদের সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর দুঃসময় হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আমার রিয়েলাইজেশন, আমি আপনাদের সাথে শেয়ার করি। দুঃসময়কে বরাবরই আপনারা একটা আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে নেবেন, কারণ এই সময়টাতে আপনি কিছু বিষয় টের পাবেন যে কে আপনার কাছের মানুষ, কে আপনার কতটুকু কাছের মানুষ, এবং আপনার কাছে থাকা, কাছে ভাবেন সে আসলে কতটুকু আপনার কাছের মানুষ। আমি এমনও কিছু প্রুফ পেয়েছি যেখান থেকে আমার এক্সপেকটেশন ছিল সাপোর্ট না, আমি আসলে কিছু কিছু জায়গায় ধার চাইছি সরাসরি, যে আমাকে এই টাকাটা ধার দাও, আমার অধিকার ছিল তাদের সাথে, তাদের উপরে, এমন এই জায়গাটা ধার দাও, আমি বেঁচে থাকলে পাবা, না পাইলে আমার বাসা থেকে ছবি নিয়ে যাও। তো সেখান থেকে ম্যাক্স খুব বেশি জনকে আমি এটা বলিনি, কারণ এতটা অধিকার তো সবার সাথে থাকে না, অনলি 3 জনকে বলেছিলাম। মজার ব্যাপার হলো এটি, তার মধ্যে একজন খুব ব্যস্ত ফোনটা ব্যাক করতেছে, সে ফোন আর ব্যাক করেনি, অথচ আমার লাইফে তার সাথে আমার সম্পর্কটা ছিল অনেকটা এরকম, যে বাংলা ভাষায় বলেন যে কলিজা গাইতে খাওয়ানো, ওরকম একটা সম্পর্ক, মানে আমার তরফ থেকে ছিল, আমি তাই করতাম। যা হোক ভালো হয়েছে, আর কলিজা কেটে খাওয়ানো লাগলো না, একটা কলিজা কাটা প্রাণী কমে গেল। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, বা তার হয়তো কোনো কমপ্লিকেশন থাকতে পারে, তার রিয়েলিটি তো আর আমি জানি না, তবে দুঃখ পেয়েছি। তারা মানে খুব কাছের মানুষ, তো সে যদি আমাকে ফোন, আমি তার কাছে আসলে মেন্টাল সাপোর্ট নিতাম। আমি যখন আপসেট লাগতো, ফ্রাস্ট্রেট লাগতো, আমি আমার টিনেজ লাইফ থেকে তার কাছ থেকে মেন্টাল সাপোর্ট নিতাম। তো আমার এই দুঃসময় না তার মেন্টাল সাপোর্ট আমার দরকার ছিল। আরেকজন মানুষের কথা আমার না বললেই নয়, যে আমাকে আসলে অনেকভাবে সাপোর্ট দিচ্ছে প্রতিনিয়ত, ঠিক নাও, পরিবারের বাইরের পরিবার, মানে এভাবে বলা যায় যে আমার আরেক মায়ের পেটের আপন ভাই, সেও অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবে। ঠিক আছে, আজকের সেশনটা আমরা এখানেই শেষ করি। আমাদের দেখা যাক আমরা আর কোনো সেশন করতে পারি কিনা, আবার আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে সেশন করতে। আর আমার স্টুডিওটা আপনাদেরকে একটু দেখাই, এই স্টুডিওটাই এখন আমার জীবন, এইটাই আমার ভালো লাগা, এটাই আমার সব কিছু। এখানে আসলে খুব ছোট একটা রুম, খুব সংকীর্ণ রুম, খুব এলোমেলো করে থাকি আমি। কিছু কাজ, কমিশন ওয়ার্ক, কিছু হুতাশে ওয়ার্ক। হুতাশে মানে হলো যে কাজগুলোর কোনো আপনার নাই, ভ্যালু নাই, মার্কেট ভ্যালু নাই, বাট আপনার খুব ভালো লাগে,
আমারও তাই। এই যে আমার পছন্দের ল্যান্ডস্কেপ, আমার পছন্দের একটি চাঁদ নৌকা, রবীন্দ্রনাথের পোর্ট্রেট আঁকা শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই। দুটো ক্রিয়েটিভ কাজ শুরু করেছি, শেষ করি নাই। এটা এখনও শেষ করা হয় নাই। একটু আরও কী যেন করবো, এরকম ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা চাপিয়েছিলাম তো অঞ্চলের একটা জায়গাটা নিয়ে, জায়গাটা খুব ফেমাস, একটা হেলিপ্যাড আছে। কেউ যদি চিনে থাকেন নাম জানাবেন। এটা হলো বান্দরবন থেকে যেতে হয়, বাংলাদেশ শহর থেকে যেতে হয়, ওখানে একটা হেলিপ্যাড আছে। এখন আর এত সুন্দর নাই, ওটা কি চাপ হয়ে গেছে, বাট তখন এমন ছিল। এটা হলো সেই পোর্ট্রেট সমাপ্ত। এটা আমার স্টুডেন্ট লাইফের একটি কাজ। এক অতীব সুন্দরীকে এঁকেছিলাম, কমিশনার ছিল যদিও, কিন্তু পরে কমিশনারকে আর তারা নেয় নাই, যে অর্ডার করেছিল সে। আমার মিসেসের ছবি, তিনি যখন আর্ট কলেজে পড়তেন আমার সাথেই, তখনকার ছবি। বাট তার দাবি এই ছবিটা হয়নি, পোর্ট্রেট পেলে নাই। এইগুলা। আর এই হলো ক্যানভাসের অসংখ্য ক্যানভাস টাল হয়ে থাকে আমার ঘরে। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার স্টোরিটি শেয়ার করলাম। এই ছবি আমার মিসেস দেখলে খেপবে, খেপার তার আসলে, কারণ সে খুব পরিচ্ছন্ন গোছানো, এইটা ব্যাপার তার। আর আমার হলাম ঠিক তার উল্টা। আগে যতটা গোছানো ছিলাম, এখন তার চেয়ে বেশি অগোছানো হয়ে গেছি। কারণ এখন মনে হয় ধুর কী হবে আর এই চিন্তা করে। আচ্ছা, আপনাদেরকে দেখাই আমি আমার দুঃসময়গুলো পার করার যে কিছু ম্যাটেরিয়াল তৈরি করেছিলাম। এর আগেও ছিল এটা। এর আগে বলতে আপনার বছর 2 আগে একবার আমার খুব ডিপ্রেশন যাচ্ছিল। কোনো কারণে আমি খুব ডিপ্রেস ছিলাম, লং টাইম কোনো কাজ নাই, কোনো রকম কমিশন ওয়ার্ক নাই, কোনো ইনকাম নাই। আর পুরুষ মানুষের যেটা হয়, আপনার পকেটে টাকা না থাকলে মাথা ঠিক থাকার কোনো পারপাস নাই। এটা হলো আমার বারান্দা, এখানে আমি সব অর্কিড করেছি। সেই 2 বছর আগের ঘটনা, ডিপ্রেশনের সময়ের। সেই অর্কিডগুলো মানে ফুটে ভালোই লাগে দেখতে। এদেরকে নিয়ে সময় কাটে, আমি ভালো সময় কাটে আমার। দাঁড়ান আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই হলো টোটাল বাগানটা। একটু অগোছানো আছে, কারণ কিছু না, এখন আর আগের মতো আসলে সময় দিতে পারি না। এই মুহূর্তে ফুটে থাকা একটি ফুল, এটা হলো একটা লিপলেস মিনিডেন। এখানেও একটা আছে, একটা লিপলেস মিনিডেন এখানেও দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ঠিক ঘরের বাইরে যেন কি যেন একটা ফুটে আছে দেখলাম, দেখি তো দেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন আপনারা? রেডবুল মনে হয় ওইটা। আর হলো এইদিকে আমার কাঠগোলাপ, একটা সবুজ ফুল ফুটেছে, সুন্দর লাগছে তাকে দেখে, এবং এর সাথে পাল্লা দিয়ে আরো একটা সবুজ ফুল ফুটেছে। এই যে দেখেন, ওইখানে দেখা যাচ্ছে একটা ফুল, সে ফোটে। এই সবসময় ফোটে, আসলে ভালোই লাগে। মোটামুটি সারা বছরের দেখা পাই আমি অর্কিডের মধ্যে। আরেকটা অর্কিড, সে ফুটবে বলে আমি অপেক্ষায় আছি, তাকে দেখব বলে। এই যে এটা হলো ক্যাটেলিয়া, ডিফারেন্ট একটা স্পেসিস। এই যে ক্যাটেলিয়া কপার পিঙ্ক বিবিকে। যা হোক, এই হলো আমার দিনকাল, এই হলো আমার পৃথিবী। আপনারা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আবার অচিরেই আসবো আপনাদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালো লাগবে। মাঝে মাঝে উৎসাহ দিবেন। আপনাদের 2-1 কথা হয়তো আমার বেঁচে থাকার প্রেরণা বা প্রেরণা বাড়িয়ে দিবে। কারণ শিল্পীরা ভালোবাসার কাঙাল। আপনারা একটু ভালোবাসা দেবেন, আমার বেঁচে থাকার ইচ্ছা বেড়ে যাবে।